আমি তো কইছিলাম যে মৈত্রীর সঙ্গে মাঠও করলে ভালো হতো। এটাই করুক। এই যে এই জায়গাটা দেখো না কেমন লাগে, এটা দুইটা ডিভিশন, কিন্তু ওদিকে লোক ম্যাক্সিমাম পড়ে রয়েছে। তো তুমি তো দেখাইতে পারবে না যে তোমার লোক বেশি আছে, এত লোকের মধ্যে তুমি পাচ্ছ। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে সহযোগিতা কামনা করছে। আপনারা মঞ্চের বাম পাশে এবং ডান পাশে যারা দর্শক রয়েছে, যারা সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা মঞ্চের বাম পাশ এবং ডান পাশে নিরাপত্তার স্বার্থে আপনারা এই জায়গাগুলি খালি করে দেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, মঞ্চের বাম পাশে এবং ডান পাশে নিরাপত্তার স্বার্থে আপনারা যারা উপস্থিত আগত নেতৃবৃন্দকে সরিয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা আগত নেতৃবৃন্দ, আপনাদের কাছেও বিনীত অনুরোধ জানাচ্ছি, মঞ্চের নিরাপত্তার স্বার্থে, চেয়ারম্যান সাহেবের নিরাপত্তার স্বার্থে আপনারা মঞ্চের বাম পাশ এবং ডান পাশগুলি খালি করে আপনারা মঞ্চের সামনে চলে যান। আপনারা মঞ্চের সামনে চলে যান। বন্ধুরা, আমরা অত্যন্ত সুশৃঙ্খল থাকব। আপনারা যাকে যেখানে বসতে বলা হয়েছে, আপনারা দয়া করে যার যার অবস্থানে অংশগ্রহণ করুন। আমার বাইরে যারা, স্টেজের বাইরে যারা আছেন আমার বাদিকে, দয়া করে চেয়ারম্যানের নিরাপত্তার স্বার্থে এই জায়গাটুকু খালি করে দেবেন, এই জায়গাটুকু খালি করে দেবেন। আমাদের পুলিশ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, নিরাপত্তা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বিভিন্ন থানা বিএনপির নেতৃবৃন্দ 5 থানা, যুবদল 5 থানা, ছাত্রদল 5 থানা, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, জাসাদ, শ্রমিক দল, তাঁতি দল, ওলামা দল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল, প্রজন্ম দল সহ যারা উপস্থিত হয়েছেন, আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই। আজকের এই সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের এই সমাবেশ নির্বাচনী সমাবেশ। এই সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান। আরও বক্তব্য রাখবেন এ এলাকার কৃতি সন্তান, ঢাকা 8 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, এ এলাকার মাটি মানুষের সন্তান, জননেতা জনাব মির্জা আব্বাস, জননেতা জনাব মির্জা আব্বাস। আমরা জিয়া পরিষদ, শ্রমিক দল, বিভিন্ন নেতৃবৃন্দ যারা এসে উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পার্টির চেয়ারম্যান এই পীর জঙ্গির মাজারের উদ্দেশ্যে রওনা হবেন। স্লোগান দেন, তারেক রহমানের আগমন। আরো জোরে, তারেক রহমানের আগমন। ঢাকা 8 আসনের পক্ষ থেকে আরো জোরে জানিয়ে দাও। ছাত্র দলের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে, শ্রমিক দলের পক্ষ থেকে, মহিলা দলের পক্ষ থেকে, কৃষক দলের পক্ষ থেকে, জিয়া পরিষদের পক্ষ থেকে, ওলামা দলের পক্ষ থেকে, মৎস্যজীবী দলের পক্ষ থেকে, শ্রমিক দলের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বন্ধুরা, মঞ্চের সামনে যেসব সাংবাদিক ভাইরা রয়েছেন, আপনাদের প্রতিষ্ঠানের কোনো ড্রোন থাকলে অনুগ্রহ করে সেই ড্রোনের আইপি নাম্বার এবং ড্রোনের ছবি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। একই সঙ্গে মঞ্চ থেকে অন্তত 40 ফিট দূরে আপনাদের ড্রোন রাখবেন। মঞ্চ থেকে
অন্তত 40 ফিট দূরে আপনাদের ড্রোনের অবস্থান করাবেন। সেই সঙ্গে রেড জোনের মধ্যে যেসব সাংবাদিক ভাইরা রয়েছেন, অনুগ্রহ করে আপনারা রেড জোনের বাইরে যে সাংবাদিকদের জন্য নির্ধারিত জায়গা রয়েছে সেখানে অবস্থান করবেন। ধন্যবাদ। বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে সে উপস্থিত হবেন। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম। মির্জা আব্বাসের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে, লাল গোলাপের শুভেচ্ছা, ঢাকা আসনের পক্ষ থেকে, লাল গোলাপের শুভেচ্ছা, এই এলাকার জনগণের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, বিএনপির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, কৃষক দলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, যুব দলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্র দলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মহিলা দলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, শ্রমিক দলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ওলামা দলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, তাঁতি দলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, প্রজন্ম দলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, জিয়া পরিষদের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, রেল শ্রমিকের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্র দলের পক্ষ থেকে, গোলাপ শুভেচ্ছা, যুব দলের পক্ষ থেকে। লাল গোলাপ শুভেচ্ছা। বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যে বিএনপির চেয়ারম্যান, দেশ নায়ক, দেশপুত্র জনাব তারেক রহমান রহমান লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্র দলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ঢাকা আটের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ভাই দাঁড়ান। কৃষক দলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, শ্রমিক দলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, তাঁতি দলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ওলামা দলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে। গোলাপ শুভেচ্ছা। আরো জোরে জানিয়ে দাও, জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, 18 কোটি মানুষের নেতা, জননেতা জনাব তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে সে উপস্থিত হবেন। এই স্লোগান হবে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন। শুভেচ্ছা স্বাগতম, মির্জা আব্বাসের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, আফরোজ আব্বাসের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ঢাকা আটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, বাংলাদেশের আগমন, শুভেচ্ছা স্বাগতম, গণতন্ত্রের আগমন, শুভেচ্ছা স্বাগতম, স্বাধীনতার আগমন, শুভেচ্ছা স্বাগতম, সার্বভৌমত্বের আগমন। শুভেচ্ছা স্বাগতম। ওই কোন নেতা আছে? আছে, ওই সবাইকে একসাথে বলতে হবে, কোন নেতা আছে? আছে, ও
সেই নেতা তারেক তারেক রহমান রহমান তারেক তারেক রহমান রহমান তারেক তারেক রহমান রহমান তারেক তারেক রহমান রহমান তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম। মির্জা আব্বাসের পক্ষ থেকে, আফরোজ আব্বাসের পক্ষ থেকে, ঢাকা হাটের পক্ষ থেকে তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম। ঢাকা হাটের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে, শ্রমিক দলের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম। মা মাটি ডাকছে, তারেক রহমান এসেছে। তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগত। এই মঞ্চের লাইন দেন, মঞ্চের লাইন দেন, মঞ্চের লাইনটা, চেয়ারম্যানের মাইকের লাইনটা, চেয়ারম্যানের মাইকের লাইনটা দেন। স্লোগানটা দিয়ে শেষ করে দেই। তারেক রহমান, তারেক রহমানের হ্যালো হ্যালো, এটা কি মাইকের সাউন্ড শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যায় না তো? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না তো? আগামীর প্রধানমন্ত্রী হবে কোনো নেতা আছে? ও বলো তো সেই নেতা তারেক রহমান। তারেক রহমান, তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন তারেক রহমানের আগমন মির্জা আব্বাসের পক্ষ থেকে, আফরোজ আব্বাসের পক্ষ থেকে, ঢাকা হাটের পক্ষ থেকে এই তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম। মির্জা আব্বাসের পক্ষ থেকে, আফরোজ আব্বাসের পক্ষ থেকে এই নেতা আছে, এই সবাইকে একসাথে বলতে হবে নেতা আছে। ছাত্র দল, যুব দল, মহিলা দল নেতা আছে। এই বজ্র কণ্ঠে বলতে হবে নেতা আছে। ও সেই নেতা তারেক রহমান। তারেক রহমান, তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগত। বন্ধুরা আমার, এ পর্যায়ে বক্তব্য রাখবেন এ এলাকার কৃতি সন্তান, এ এলাকার মাটি মানুষের নেতা, ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, আমাদের প্রিয় অভিভাবক, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, সংগ্রামী জননেতা জনাব মির্জা আব্বাস এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, এই মাইক কোথায়? সম্মানিত প্রধান অতিথি, বিএনপি চেয়ারপারসন, সম্মানিত বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, উপস্থিত আমার সামনের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা একটু নীরব থাকেন। চেয়ারম্যান সাহেব আসছে, কথা বলবে কিছু, আমি কিছু কথা বলবো, আমি অল্প কথা শেষ করার চেষ্টা করব। ভাই একটু চুপ থাকো না, ভাই চুপ থাকো না, একটু চুপ থাকো। আমি আল্লাহর কাছে অনেক শুকরগুজার করছি যে এই পবিত্র অবস্থান থেকে
এই জায়গা থেকে 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার মনোনয়ন ঘোষণা করেছিলেন। এখান থেকে আপনারা হয়তো ছোট ছিলেন, আপনাদের মুরব্বীরা ছিল। আমি অত্যন্ত গর্ববোধ করছি এই এলাকার বায়ুত্তপুর গ্রামে আমার সভাপতিত্বে একটি সভা হয়েছিল, যেখানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সভাপতি ছিলেন। আজকে আমার সৌভাগ্য হয়েছে তাদেরই পুত্র, এই দেশের গণমানুষের নেতা, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সামনে আমি বক্তব্য রাখতে পারছি একটি পাবলিক মিটিংয়ে। আমি তাকে কৃতজ্ঞতা জানাই ওনাকে, যে উনি আমার এই নির্বাচনী প্রচারণা সভায় অনেক কষ্ট করে এখানে এসেছেন। আপনারা হয়তো জানেন সারা বাংলাদেশ উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন এবং ওনার যথেষ্ট কষ্ট হচ্ছে আমরা জানি। আমার একটি নির্বাচন করতে গিয়েই আমার অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে, কিন্তু উনি সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন। আমার সৌভাগ্য হয়েছিল এরকম সময়ে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে সারা বাংলাদেশ তথা ঢাকা মহানগরী ঘুরে বেরিয়েছিলাম। প্রিয় ভাইয়েরা, আপনার ধৈর্য ধরে একটু বসবেন। আমি আজকে নির্বাচন সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। আজকে সারা বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার অপেক্ষায় আছে। আমাদের এই ভোট আমাদের অর্জন করা ভোট। 17 বছর উত্তপ্ত রাজপথে হেঁটে, মিছিল করে, অত্যাচার সয়ে, গুম খুন সহ্য করে আমরা এই ভোটের অধিকার আদায় করেছি। 12 তারিখে আমাদের ভোট প্রয়োগ করার সময় আমরা জানতে পারছি, আমরা শুনতে পারছি, আমার বক্তব্য ওদের উদ্দেশ্যে যারা ষড়যন্ত্র করছেন। আমরা বুঝতে পারছি বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন মহল, বিশেষ বিশেষ ব্যক্তি এবং গোষ্ঠীকে নির্বাচনে পাস করানোর জন্য চিন্তা ভাবনা করছেন। এর মধ্যে ঢাকায় কয়েকটি সিট, বাংলাদেশে আরো কয়েকটি সিট তারা জোর জবরদস্তি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। প্রিয় ভাইরা, আমরা রাজপথে বহু বছর সংগ্রাম করেছি, বহু রক্ত ঝরিয়েছি, আর একটা দিন কষ্ট করে আমরা ভোট দেব এবং পোলিং সেন্টার পাহারা দেব। ওই পোলিং সেন্টারে যদি কেউ কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, সরকারি কর্মকর্তা হোক, বেসরকারি কর্মকর্তা হোক, কাউকে আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। এই কথা আপনাদের মাথায় রাখতে হবে। অনেক চক্রান্ত হচ্ছে, অনেকে বিদেশ থেকে চক্রান্ত করছেন, এই দেশে একটা হানাহানির সুযোগ তৈরি করার চেষ্টা করছেন। এই সুযোগ আমরা দেব না। প্রিয় ভাইরা, আমি বক্তব্য লম্বা করব না, যেহেতু আজকে আমাদের চেয়ারম্যান সামনে আছেন। আমরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। যদি হতে পারে, হওয়ার পর আমার ছোট্ট কয়েকটি দাবি আছে ওনার কাছে এলাকাবাসীর পক্ষ থেকে। আমাদের এলাকায় গ্যাসের সমস্যা আছে, পানির সমস্যা আছে, জলাবদ্ধতা আছে। এটা দূর করার একটা ব্যবস্থা করতে হবে। এলাকায় চেয়ারম্যান সাহেব এসে আমাকে বললেন, আপনার এখানে কোনো মাঠ নাই। সম্মানিত চেয়ারম্যান, আপনার কথা দুঃখের একটি কথা বলতে চাই। 1978 সালে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন আমার এলাকায় আসেন, তখন তিনি কথা দিয়েছিলেন এলাকায় মাঠ করবেন, কমিউনিটি সেন্টার করবেন। ওনার কথা উনি রক্ষা করেছিলেন। উনি কমিউনিটি সেন্টারের ব্যবস্থা করেছিলেন, উনি মাঠের ব্যবস্থা করেছিলেন, কিন্তু চক্রান্তকারীদের ষড়যন্ত্রে সেটা আমরা সফল করে উঠতে পারি নাই। আমার এলাকায় একটা কবরস্থানের সমস্যা ছিল। আজকে ভাই কথা আপনি কথা বললে হবে কিভাবে? আপনাদের সমস্যা আমি চেয়ারম্যান সাহেবের কাছে তুলে ধরছি, আপনাদের বোঝা দরকার। আমার সেই এলাকার কবরস্থান করেছিলাম, সেই কবরস্থানটির মধ্যে সরকারি প্রতিষ্ঠানের বিল্ডিং করেছে। বাচ্চাদের খেলার মাঠ করেছিলাম, শিশু পার্ক করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহায্যে। সেখানে আজকে পুলিশের ক্যাম্প হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমি বেশি কিছু না, বেশি দাবি নাই, শুধু কবরস্থানের জায়গাটা ফেরত চাই, আমার মাঠের জায়গাটা আমি ফেরত চাই। আমাদের এলাকায় মানুষের খেলার জায়গা নাই। আর একটা দাবি আছে আমার। এই এলাকার, আপনি হয়তো জানেন কি না জানি না, আমার এলাকাটা স্কুলিং এরিয়া। সমস্ত ভালো ভালো স্কুল এবং কলেজ আমার এই এলাকার মধ্যে। রমনা, মতিঝিল, পল্টন, শাহবাগ সহ একটা স্কুলিং এরিয়া। এখানে বাচ্চাদের নেওয়ার জন্য আমার মা বোনরা আসেন। তাদের যে ছাউনি, সেই ছাউনিটা সুরক্ষিত নয় এবং সেখানে পর্যাপ্ত ব্যবস্থা নেই, পানি নাই, শৌচাগার নাই, অনেক কষ্ট হয়। আমি আশা করব যে আপনি আল্লাহ যদি ক্ষমতা নেন, ইনশাল্লাহ এই সমস্যাগুলোর সমাধান করবেন। আর আমাদের এলাকায় অসংখ্য বেকার যুবক আছে। আপনার অনেক ইনোভেটিভ আইডিয়া আছে, আপনার সেই ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমার এলাকার বেকার সমস্যার সমাধান করবেন, এটা আমি আশা করব। পরিশেষে প্রিয় ভাইরা, আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার বাঁদিকে আমার সামনেই একজন পবিত্র অলির মাজার আছে, হযরত জঙ্গি শাহ। এখান থেকে আমি নির্বাচন শুরু করেছিলাম জীবনের প্রথম। আজকে আবার এখানে আমাদের নেতা এসেছেন। আমি আপনাদের বলতে চাই, আগামী নির্বাচনে শত কিছু চক্রান্তের সকল প্রতিকূলতার মুখে আপনাদেরকে অনড় থেকে, ঐক্যবদ্ধ থেকে, সেন্টার পাহারা দিয়ে ভোটের রেজাল্ট ঘরে আনতে হবে। ইনশাল্লাহ বিএনপি এই ঢাকা ৮ সহ সারা বাংলাদেশের বেশিরভাগ সিটে জয়লাভ করবে আশা করছি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে, সম্মানিত চেয়ারম্যানকে অনেক কষ্ট করে এখানে আসার জন্যে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আদর্শের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিছবি, বিএনপির চেয়ারম্যান, 18 কোটি মানুষ যার দিকে তাকিয়ে আছে, সেই জননেতা জনাব তারেক রহমান এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই স্লোগান বন্ধ করতে হবে ভাই। ভাই, কালো গেঞ্জি, স্লোগান বন্ধ। আসতে ভাই, কথা শুনতে হবে তো, কথা বলতে আসছি না। আচ্ছা, কোনটা শুনবেন, আমার বক্তব্য না স্লোগান? হ্যাঁ, কোনটা শুনবেন, বক্তব্য না স্লোগান? তাহলে শান্ত হয়ে বসতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত ঢাকা ৮ আসনের প্রিয় এলাকাবাসী, উপস্থিত ধানের শীষের প্রার্থী জনাব মির্জা আব্বাস, উপস্থিত আমার দলীয় সহকর্মী এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এখন আমি
আপনাদেরকে দেখার পরে দেশে আসার পরে আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছে, আমরা এখানে একত্রিত হয়েছে এই যে 2 দিন পরে যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে, এটা নির্বাচনী জনসভা, সেই জন্য আমরা একত্রিত হয়েছি। এখন এই যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু এই নির্বাচনে সঠিক মানুষকে আমাদের আজকে বাছাই করতে হবে। যেই মানুষের ভিত্তি, যেই মানুষের জন্ম, যেই মানুষের বেড়ে ওঠা এই ঢাকা 8 এলাকার মানুষের সাথে, এই রকম ব্যক্তিকে আমাদের নির্বাচিত করতে হবে। কারণ যে মানুষটি সারা জীবন আপনাদের সঙ্গে ছিল, যে মানুষটি এই এলাকার মানুষের দুঃখ কষ্ট সম্পর্কে ধারণা আছে, এই এলাকার মানুষের বিপদ আপদে যেই মানুষটি সারাক্ষণ ছিল, এরকম মানুষ যদি আমরা বাছাই করতে পারি, তাহলে সামনে যদি কোনো সমস্যা হয়, যেই মানুষটি এলাকার সমস্যা সম্পর্কে ওয়াকিফাল আছে, সেই মানুষটিকে আমাদের বাছাই করতে হবে। কারণ এলাকার সমস্যার সমাধান করতে হলে, এলাকার মানুষের দুঃখ কষ্ট গোছাতে হলে বাইরে থেকে কেউ এসে কি করতে পারে? করতে পারে না। ঘরের মানুষকে তো কে চিনে? ঘরের মানুষই চিনে, তাই না? বাইরের মানুষ কখনো ঘরের মানুষকে চেনে না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা ভাই, এই যে ধানের শীষ, এই যে বিএনপি, নির্বাচনের পরে একটি জনগণের সরকার ইনশাল্লাহ গঠিত হবে। কিন্তু এই মুহূর্তে চিন্তা করে দেখেন তো, এই মুহূর্তে যেই রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে, তার মধ্যে কোন দলটার দেশ চালানোর অভিজ্ঞতা আছে? দেশ চালানোর অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে। এবং শুধু অভিজ্ঞতাই নয় তারেক, শুধু অভিজ্ঞতাই নয়, একই সাথে বিএনপির দেশ এবং দেশের মানুষকে নিয়ে সঠিক কর্ম পরিকল্পনা আছে। দেশ এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি আছে বিএনপির একমাত্র। বিএনপির যেহেতু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকেই আমরা আমাদের কর্ম পরিকল্পনা এবং আমাদের কর্মসূচি আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি। কারণ এই দেশের মানুষের ভাগ্যের সাথে বিএনপির ভাগ্য জড়িত থাকে। এই দেশের মানুষ, দেশ যদি ভালো থাকে তাহলে বিএনপিও ইনশাল্লাহ ভালো থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই যে সামনে মঞ্চের সামনে বহু মা বোনেরা বসে আছেন, এরকম সারা বাংলাদেশে কোটি কোটি মা বোনেরা আছেন। বাংলাদেশে প্রায় 20 কোটি জনসংখ্যা। এই 20 কোটি জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। আমরা যদি এই নারীদেরকে দেশের উন্নয়নের সাথে, অগ্রযাত্রার সাথে যদি আমরা সম্পৃক্ত না করি, তাহলে কোনোভাবেই যতই পরিকল্পনা করি আমরা বাস্তবায়ন হবে না। এবং সে কারণেই আপনারা দেখেছেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন এর আগে দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন দেশনেত্রী একটি পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং আলহামদুলিল্লাহ সেই পরিকল্পনাটি সফল হয়েছিল। কি সেটি? বাংলাদেশের মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত দেশনেত্রী ফ্রি করে দিয়েছিলেন। তার ফলে পরবর্তীতে গত 25 বছর ধরে, গত 20 বছর ধরে কোটি কোটি মেয়েরা, দেশের মেয়েরা শিক্ষার আলো পেয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, আগামী বিএনপি সরকার, আগামী ধানের শীষের সরকার এই মেয়েদেরকে, যারা এখন মা হয়ে গিয়েছে, যারা এখন গৃহিণী হয়েছে, খেটে খাওয়া মানুষ যারা আছে সমগ্র বাংলাদেশে গ্রামগঞ্জ শহরে, এই মায়েদেরকে, এই গৃহিণীদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই সবার কাছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা আমাদের মায়েদের কাছে, গৃহিণীদের কাছে আমরা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহায়তা পৌঁছে দিব এবং আমরা বিশ্বাস করি এই সহায়তা আস্তে আস্তে প্রত্যেকটি পরিবারকে, সেটি গ্রামে হোক, দুস্থ পরিবার হোক, সেটি শহরে হোক, যাদের এইটা প্রয়োজন, আস্তে আস্তে এই সহযোগিতার ফলে পরিবারগুলি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে এবং একটি একটি করে সকল পরিবার স্বাবলম্বী হলে পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশ স্বাবলম্বী হয়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, এখানে আজকে আমাদের ধানের শীষের প্রার্থী, আপনাদের এই এলাকার সন্তান জনাব
আব্বাস সাহেব একটু আগে বলেছেন এলাকার তরুণদের, এলাকার যুবকদের কর্মসংস্থানের সমস্যা আছে, কর্মসংস্থানের সমস্যা আছে। এই সমস্যা শুধু ঢাকা ৮ নয়, এই সমস্যা শুধু ঢাকা মহানগরী নয়, সমগ্র বাংলাদেশে এই সমস্যা। এবং এর জন্য আপনাদের প্রিয় দল বিএনপি কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা বাংলাদেশে আগামী 5 বছর ইনশাল্লাহ 1 কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। 1 কোটি কর্মসংস্থান। আমরা দেশে বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করব, বিদেশ থেকে বিনিয়োগকারীদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। দেশে মিল কারখানা তৈরির মাধ্যমে যেমন আমরা একদিকে বেকার সমস্যার সমাধান করব, একইভাবে আমরা এই ঢাকা ৮ সহ যত জেলা আছে প্রত্যেক জেলায় একটি, এবং ঢাকা মহানগরীতে বেশ অনেকগুলো আমরা ভোকেশনাল ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট, টেকনোলজিক্যাল ইনস্টিটিউট এবং আইটি সংক্রান্ত বিভিন্ন ইনস্টিটিউট আমরা তৈরি করব। সেখানে আমাদের তরুণ সমাজের ছেলে হোক মেয়ে হোক তাদেরকে আমরা দক্ষ নাগরিক হিসাবে ধীরে ধীরে গড়ে তুলব, যার ফলে তারা দেশেই হোক নিজেদের কর্মসংস্থান তৈরি করে নিবে পারবে, দেশেই হোক তারা নিজেদের বিনিয়োগের মাধ্যমে, ছোট ছোট বিনিয়োগের মাধ্যমে তারা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে। একই সাথে তারা বিদেশেও যেতে পারবে। যারা বিদেশে যাবে, আমরা দেখেছি আমাদের প্রায় 1.5 কোটি প্রবাসী বিদেশে আছেন। এর মধ্যে অনেক মানুষ বিদেশ যাবার আগে অর্থ সংকটের জন্য তারা নিজেদের বাপ দাদার জমি বিক্রি করতে হয়। কিন্তু আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাল্লাহ আগামীতে যারা এই দক্ষ মানুষ যারা বিদেশে যাবে, আমাদের তরুণরা যুবকরা যারা বিদেশে যাবে, যারা অর্থ সংকটের কারণে যেতে পারছে না, তাদেরকে আমরা জমি বিক্রি করতে দেব না বাপ দাদার। তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেব, যেই টাকা সে ধীরে ধীরে ওখানে কর্মসংস্থান করে শোধ করবে। কিন্তু আমরা বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। প্রিয় ভাই বোনেরা, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, বহু মানুষ আছেন, তাদের পরিবার আত্মীয় স্বজন অনেকেই গ্রামে বাস করে না? অনেকেই আছেন যারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কৃষি কার্যের সাথে জড়িত। বাংলাদেশের সবচেয়ে বড় পেশা হচ্ছে কৃষি। বহু কৃষক ভাই, কৃষানী বোন আছেন যারা কৃষি কাজের সাথে জড়িত। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা এই কৃষক ভাইদেরকে, মা বোনদেরকে যেরকম স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব, এই কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড দিতে চাই, যার মাধ্যমে আমরা তাদের কাছে সরকারের যে সহযোগিতা ডাইরেক্ট আমরা সেই সহযোগিতা তাদের কাছে পৌঁছতে চাই। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন অনেকেই আছেন কৃষক বা কৃষি কাজের সাথে জড়িত। এর ভিতরে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, সেই কৃষি ঋণ ইনশাল্লাহ সুদ সহ আগামী বিএনপি সরকার মওকুফ করবে সারা দেশে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষের আর একটি বিরাট সমস্যা আছে, সেটি হচ্ছে স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশের বহু মানুষ, সেটি শহরেই হোক গ্রামেই হোক, সঠিক সময় অনেক সময় চিকিৎসা পায় না, অথবা যখন অসুখ বিসুখ ছোটোখাটো পর্যায়ে থাকে তখন যদি চিকিৎসা সুবিধা পায় তাহলে তার যেমন খরচ কম হয়, সেও দ্রুত অসুস্থ বোধ করতে পারে। কিন্তু এই সুবিধাটাও হয়ে ওঠে না অনেক সময় মানুষের। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা সারা বাংলাদেশে, শহর হোক গ্রাম হোক, প্রত্যেকটি জায়গায় আমরা সারা বাংলাদেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্যকর্মীরা শহরেই হোক, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে প্রত্যেকের ঘরে ঘরে যাবে, ঘরে ঘরে গিয়ে বিশেষ করে মায়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে, বিশেষ করে শিশুদেরকে ছোটোখাটো অসুখ যেগুলো ঘরে বসে চিকিৎসা দেওয়া সম্ভব, সেই চিকিৎসা তাদেরকে দিয়ে আসবে, যাতে করে মা বোনদেরকে কষ্ট করে হাসপাতালে যেতে না হয়, এবং যাতে করে অসুস্থতা বেশি হওয়ার আগেই যাতে মা বোনেরা সুস্থ হয়ে যেতে পারে। এই 1 লক্ষ কর্মসংস্থান আমরা তৈরি করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের দেশের সন্তানদের মধ্যে বহু সন্তান যেমন লেখাপড়ায় ভালো, একইভাবে অনেক ছেলে মেয়ে আছে তরুণ বয়সের, যুবক বয়সের, কিশোর বয়সের অনেক ছেলে মেয়ে আছে যারা খেলাধুলাতেও ভালো।
আমরা যেমন দেশে ডাক্তার তৈরি করব, ইঞ্জিনিয়ার তৈরি করব, আর্কিটেক্ট তৈরি করব, উকিল তৈরি করব, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা আমাদের সন্তানদের ভিতর থেকে যারা খেলাধুলায় ভালো, আমরা তাদেরকে পেশাদার খেলোয়াড় হিসাবে আমরা বের করে আনতে চাই। পেশাদার খেলোয়াড় যদি বের করে আনতে পারে, একদিকে যেরকম তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, একইভাবে তারা দেশের জন্য সুনাম বয়ে আনতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি, সেটি হচ্ছে আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি বাঁকে বাঁকে যারা থাকেন আমাদের সাথে, বিভিন্ন সময় যারা আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন। তারা কারা? তারা আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেবরা সহ অন্য ধর্মগুরু যারা আছেন তারা। এই মানুষগুলাও কিন্তু সমাজের অন্য মানুষের মতন, এই মানুষগুলোর অধিকাংশ মানুষ অত্যন্ত কষ্টে দিনাপাত করেন। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে 13 তারিখে ইনশাল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে এই মানুষগুলোকে আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব। এখন প্রিয় ভাই বোনেরা, আমি আমার বক্তব্যে সংক্ষেপে আপনাদের সামনে দেশ এবং জাতির জন্য অভিজ্ঞতার আলোকে বিএনপি, আপনাদের জনপ্রিয় দল বিএনপি কি পরিকল্পনা গ্রহণ করেছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে যদি এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয়, তার আগে আমাদেরকে দুটি কাজ অবশ্যই করতে হবে এবং আমরা আমাদের দলের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটের মাধ্যমে আল্লাহর রহমতে সরকার গঠনে আমরা সক্ষম হলে পরে সবচেয়ে প্রথম যেই কাজটি করব সেটি হচ্ছে এই ঢাকা ৮ সহ ঢাকা মহানগরী সহ সমগ্র বাংলাদেশে আমাদেরকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে চাই। আমরা এমন একটি দেশ গড়তে চাই, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেই দেশে আমার মা বোনেরা নিশ্চিন্তে নিরাপদে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাচল করতে পারবেন নিরাপদে। আমরা এমন একটি দেশ ধীরে ধীরে তৈরি করতে চাই যেই দেশে ক্ষুদ্র ব্যবসায়ী হোক, মাঝারি ব্যবসায়ী হোক, যে কোনো পর্যায়ের ব্যবসায়ী হোক না কেন, যে কোনো মানুষ যে কোনো চাকরি জীবিকায় পেশাজীবী হোক না কেন, প্রত্যেকে যাতে নিশ্চিন্তে তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে নিরাপত্তার সাথে। আমরা এমন একটি দেশ গঠন করতে চাই যে দেশে মানুষ তার পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে তার ঘরে রাত্রে নিদ্রা যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, একই সাথে আমরা আরেকটি কাজ করতে চাই। আমরা বিগত 16 বছর ধরে দেখেছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু এই মেগা প্রজেক্ট করে আমরা দেখছি যে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মেগা প্রজেক্টের অন্তরালে মেগা দুর্নীতি হয়েছে। এই মেগা দুর্নীতি হয়েছে, কিছু হাতে গোনা কয়েকটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 2001 সালে খালেদা জিয়া যেভাবে কঠোর হস্তে দুর্নীতি দমন করে বাংলাদেশকে সেই দুর্নীতি তকমা থেকে বের করে নিয়ে এসেছিলেন, ঠিক একইভাবে দুর্নীতিকে আমরা কঠোর হস্তে দুর্নীতির লাগাম আমরা ইনশাল্লাহ আগামী বিএনপি সরকার টেনে ধরবে। অর্থাৎ দুর্নীতি এবং আইন শৃঙ্খলা এটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যে দুর্নীতি করে সে দুর্নীতিবাদ, সে কোনো দলের নয়। যে আইন শৃঙ্খলা ভঙ্গ করে মানুষকে কষ্ট দেয় সে কোনো দলের হতে পারে না, সে অপরাধী। কাজে আইন এদের ক্ষেত্রে আইনের গতিতে চলবে। প্রিয় ভাই বোনেরা, বক্তব্যের শুরুতেই আপনাদেরকে বলেছি আমি বিএনপি এই মাত্র একমাত্র দল যাদের অভিজ্ঞতা রয়েছে দেশ পরিচালনা করার। দেশ স্বাধীনের পরে এই দেশের মানুষ দুর্ভিক্ষ দেখেছে, নাকে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল সেদিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
দেশ পরিচালনার সুযোগ পাওয়ার পর এই দেশ শুধু দুর্ভিক্ষ মুক্তই হয়নি, বরং এই দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল। শুধু খাদ্য উৎপাদন দ্বিগুণই হয় নাই, এই দেশ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদেশে খাদ্য পর্যন্ত রফতানি করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দায়িত্ব পাবার পরে এই দেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। শুধু তাই নয়, এই দেশ যেখানে বেকার সমস্যা ছিল, যেখানে শিল্পের সংকট ছিল, মানুষের কর্মসংস্থান ছিল না 90-এ স্বৈরাচারের পতনের পর, সেই খালেদা জিয়া সেই সময় এই দেশে কলকারখানা প্রতিষ্ঠিত করার মাধ্যমে সেই খালেদা জিয়া এই দেশকে এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন। এই ঘটনাগুলো থেকে প্রমাণিত হয় বিএনপি একমাত্র দল তারা জানে কিভাবে নারীদেরকে স্বাবলম্বী করতে হয়। বিএনপি একমাত্র দল তারা জানে কিভাবে দুর্নীতিকে কঠোর হস্তে দমন করতে হয়। বিএনপি একমাত্র দল তারা জানে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে হয়। বিএনপি একমাত্র জানে কিভাবে দেশে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। প্রিয় ভাই বোনেরা, বক্তৃতার মঞ্চে অনেকেই অনেক বড় বড় কথা বলতে পারে, হাততালি পাওয়ার জন্য, হাততালি দেওয়ার জন্য। সুন্দর কথা বলা অনেক সহজ কাজ, দেশ চালানো এত সহজ কাজ নয়। দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। দেশ চালানোর জন্য দরকার কর্মসূচি। কোথায় তাদের কর্মসূচি? দেশ চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন। তাদেরই তো বন্ধু বান্ধব। গত 1-1.5 বছর যাবৎ দেখেছি আমরা সরকারের অংশ ছিল, তাহলে আজকে এই দুর্গতি কেন মানুষের? কাজেই প্রমাণিত এটি আজ প্রমাণিত, যদি বাংলাদেশের মানুষের ভাগ্যের কেউ পরিবর্তন করতে পারে, কে পারবে? তাহলে ধানের শীষ। যদি এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে, কে পারবে? তাহলে যদি এই দেশে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়, কে পারবে? যদি এই দেশের আইন শৃঙ্খলাকে শক্ত হাতে দমন করতে হয়, কে পারবে? ধানের শীষ। প্রিয় ভাই বোনেরা, আব্বাস ভাই, আজকে আমি এই এলাকার সন্তান, আপনাদেরই সন্তান। যে মানুষটির জন্ম এই এলাকায়, যে মানুষটির বেড়ে ওঠা এই এলাকায়, যে মানুষটি সকল সময় সকল পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে ছিলেন, সেই মানুষটি মির্জা আব্বাস সাহেবকে আমি আনুষ্ঠানিকভাবে আজ ধানের শীষ তুলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই মানুষটি অতীতে সারা জীবন যেমন আপনাদের পাশে ছিলেন, 12 তারিখ পর্যন্ত তার পাশে আপনারা থাকবেন। 12 তারিখে আপনারা তাকে ইনশাল্লাহ জিতিয়ে নিয়ে আসবেন। 13 তারিখ থেকে এই মানুষটি সারা জীবন শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকবে, এলাকার মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখানে আমাদের ধানের শীষের, দাঁড়া ভাই, স্লোগান না, স্লোগান। এই কালো গেঞ্জি বড় ডিস্টার্ব করে ভাই, আসতে কথা শেষ করে আগে কথা শোনো। প্রিয় ভাই বোনেরা, এখানে ধানের শীষের প্রার্থী আব্বাস সাহেব কয়েকটি কথা বলেছেন, খেলার মাঠের কথা বলেছেন। আমরা এর মধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি, এই ঢাকা সহ সারা ঢাকা মহানগরীতে অনেক জায়গায় আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ দরকার, মুরব্বীদের হাঁটাহাঁটি করার জন্য খোলা মাঠ দরকার, এলাকার মানুষের বুক ভরে শ্বাস নেওয়ার জন্য খোলা মাঠ দরকার। ইনশাল্লাহ আগামী 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে আমরা এই খেলার মাঠে তৈরির কাজে ইনশাল্লাহ হাত দিব। একই সাথে এই এলাকার আরেকটি সমস্যা আছে, জলাবদ্ধতা। আজ আপনাদের সামনে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, ঢাকা 8 সহ ঢাকা মহানগরী সহ সকল পর্যায়ে যে জলাবদ্ধতা আছে, সবচাইতে দ্রুততার সাথে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান আমরা করব ইনশাল্লাহ। এবং একটি গুরুত্বপূর্ণ এই এলাকার মানুষের দাবি একটি কবরস্থানের। ইনশাল্লাহ
মানুষের যাতে এই সমস্যার সমাধান করা যায়। আব্বাস সাহেব নির্বাচিত হলে ওনার সাথে কথা বলে এলাকার মানুষের যেখানে সুবিধা হয়, যেভাবে সুবিধা হয় ইনশাল্লাহ সেটিও আমরা পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এখন প্রিয় ভাই বোনেরা, আমি তো আপনাদের সামনে আমার দলের পরিকল্পনার কথা তুলে ধরলাম। আমি তো আপনাদের সামনে আমার দলের প্রার্থী আব্বাস সাহেবের যে পরিকল্পনা, যে দাবি, সেইগুলোও আমরা কিভাবে বাস্তবায়ন করব তাও তুলে ধরলাম। ভাই মা বোনেরা, 12 তারিখে আপনাদের পরিকল্পনা কি? বোঝে না, শোনে না, জোরে কি পরিকল্পনা? ধানের শেষ। ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা, এই ধানের শীষই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের প্রতীক। আসুন 12 তারিখের নির্বাচনে আমরা ধানের শীষকে নির্বাচিত করে ইনশাআল্লাহ, এবং আমরা 12 তারিখ থেকে দেশ পুনর্গঠনের কাজে হাত দেই। মানুষের ভাগ্যের পুনর্গঠনের রাজনীতি এবং কার্যক্রম ইনশাআল্লাহ আমরা শুরু করি। আছেন নাকি আমার সাথে? ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবার 12 তারিখের পরে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন